সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। উর্মি হঠাৎ রেগে ঠোঁট ফুলিয়ে বায়না করে বলল, না, আমি আমার রুমেই থাকবো। তোমাকে তো আলাদা রুম দেওয়া হয়েছে, তুমি ওখানে যাও। আমার রুমে কেন ভাগ বসাচ্ছ তুমি? তুই বুঝতে পারছিস না, তুই একা থাকবি কি করে? আমি পারবো থাকতে, তুমি তোমার রুমে যাও তো। এখানে কিন্তু ভূত আছে। উর্মি এবার কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই বলে ওঠে, আমি ভূতে ভয় পাই না, আমি এখন বড় হয়ে গেছি না। সত্যি ভয় পাবি না তো? আমি কিন্তু গেলাম, পরে ডাকলেও আসবো না কিন্তু। হ্যাঁ, যাও যাও, ভয় পাই না আমি। রওশন যেতে যেতে একবার উর্মির দিকে তাকায়। এটা ভেবে উর্মি হয়তো ওকে আটকাবে, কিন্তু না, উর্মি ঠায় দাঁড়িয়ে আছে। রওশন এবার রেগে মেগে চলে যায়। লুসার্ন শহরে সন্ধ্যার নরম আলো নেমে এসেছে। পাহাড়ের চূড়াগুলো এখন লাল ও সোনালী রঙের সঙ্গে মিশে ঝলমল করছে, আর লেকের নীল জল সূর্যাস্তের প্রতিফলনে যেন আগুনের ঢেউয়ের মতো দোলা দিচ্ছে। হাওয়ায় হালকা শীতল ছোঁয়া, আর চারপাশে পাখির কিচিরমিচির শান্ত হয়ে এসেছে। একটি কুয়াশার মতো ধোঁয়া রিসর্টের আশেপাশে ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি ধীরে ধীরে রাতের আধারে ঢেকে যাচ্ছে। এই সুন্দর পরিবেশের মধ্যে ধীরে ধীরে একটি রমণী রিসর্টের দিকে এগিয়ে আসে আলমা। তার ধীরে ধীরে হাঁটা, হাতে ছোট ব্যাগ এবং চোখে এখন রুদ্ধশ্বাসের চশমা, আর ওড়না দিয়ে মুখের অর্ধেক ঢেকে রাখা পুরো লোক যেন রোমাঞ্চকর কোনো রহস্যময় চরিত্রের মতো। আলমা জানে রিসর্টে রওশন আর উর্মি আছে। লবির মধ্যে প্রবেশ করে আলমা রিসেপশন ডেস্কে চলে আসে। ভদ্র হেসে এসে রুম ভাড়া চেয়ে পত্র পত্রিকা দেখতে শুরু করে। ভেতরের রুমে আলো হালকা, আর বাইরে অন্ধকার ও ছায়ার খেলা এখন শেষ। রিসর্টের প্রাইভেসি নিশ্চয়তার কারণে আলমা জানে সে পুরোপুরি অদৃশ্যভাবে রওশন রুমের কাছাকাছি থাকতে পারবে, এবং এই নিঃশব্দ পরিকল্পনা, এই ধীরচাপ ধাঁধা, এটাই তাকে আরো আত্মবিশ্বাসী করেছে। তাই জন্য তো এখানে আসার সাহস পেয়েছে আলমা। আলমার ফোনে একটি কল আসে। কল রিসিভ করে আলমা ঠান্ডা কণ্ঠে বলল, আমি পৌঁছে গেছি এমজি। এমজি নির্লিপ্ত কণ্ঠে বলল, মনে আছে তো কি করতে হবে? রৌশনের একমাত্র দুর্বলতা উর্মি, তাই আগে উর্মিকেই সরাতে হবে রৌশনকে পুরোপুরি নিঃশেষ করার জন্য। তবে হ্যাঁ, মেয়েটাকে মারার চিন্তা ভুলেও করবে না। কেন, তুমিও কি ওর প্রেমে পড়ে গেছো নাকি? এই এমজি কখনো কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না, যেটা বলেছি সেটা করবে। আলমা শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। বলেই কলটা কেটে দিবি। আলমা একটা শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে বলল, আমি যদি সত্যি ওকে মেরে দিই তাহলে তুই কি করবি নরপিশাচ এমজি? আমিও দেখে নেব তোকে। এই আলমা কি জিনিস সেটা তুই এখনো বুঝিসনি। কথাগুলো বলেই আলমা রিসেপশনের কাছ থেকে রুমের চাবি নিয়ে দুলতে দুলতে মুখে এক রহস্যময় হাসি নিয়ে রুমের দিকে পা বাড়ায়। রাত 9টা। লুসার এখন যেন পুরোপুরি রূপকথা শহরে পরিণত হয়েছে। চারিদিক নিস্তব্ধ, শুধু লেকের জলে আলোর প্রতিফলন টলমল করছে, যেন আকাশে তারাগুলো নেমে এসেছে জলের বুকে। দূরে পাহাড়ের চূড়ায় হালকা কুয়াশা জমে আছে। রিসর্টের চারপাশে ঝুলে থাকা ঝুলন্ত লণ্ঠনের আলো পুরো এলাকা যেন সোনালি ছায়ায় ভেসে বেড়াচ্ছে। রিসর্টের বারান্দা থেকে হালকা সুর বাজছে, নরম পিয়ানো টোন, যেন রাতের বাতাসও সেই সুরে ভিজে যাচ্ছে। আর সেই সুরের ভিতরেও রওশনের বুকের ভেতর শুধু একটাই শব্দ পাচ্ছে, একাকিত্ব। রওশন নিজের রুমের বিছানায় বসে আছে, পাশে একটা আধা খাওয়া কফির কাপ। জানালার বাইরে তাকিয়ে হালকা কুয়াশার মাঝে কিছু খুঁজছে। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস। মনে মনে শুধু ভাবছে, একই ছাদের নিচে থেকে আজ যেন কত দূরেও। উর্মি, তুই বুঝিস না, তোকে ছাড়া আমি থাকতে পারি না। অভ্যাসে পরিণত হয়ে গেছিস তুই আমার। রওশনের চোখে বিরক্তি আর অভিমান একসাথে খেলা করছে। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকায়, 9টা বেজে গেছে। উর্মি এখনো একবারও খোঁজ নেয়নি। কথাগুলো ভেবেই রওশন নিজের মুখে হাত রেখে চোখ বন্ধ করে কিছু একটা ভেবে দুষ্ট হাসি দিয়ে উঠে যায়। অন্যদিকে উর্মির রুমে একেবারে উল্টো দৃশ্য। জানালা খোলা, আর বাতাসে লেকের ঠান্ডা গন্ধ ভেসে আসছে। উর্মি পুরো মুডে আছে, চুল খুলে রেখেছে। উর্মি নিজের লিটল ফোনে কার্টুন দেখে হাসছে, যেটা রওশন ওকে কিনে দিয়েছিল। ওর হাসিটা যেন পুরো রুমটাই আলোকিত করে ফেলেছে। ওর ঠোঁটের কোণে শিশু সুলভ খুশি, চোখে উজ্জ্বল দুষ্টুমি। ও জানেই না পাশের রুমে কেউ একা বসে কষ্ট পাচ্ছে ওর জন্য। পরক্ষণেই উর্মি রওশনের কথা মনে পড়ে। উর্মি একটু এদিক ওদিক তাকিয়ে নিজে মনে মনে বিড়বিড় করে,
পুতুল বড় এখানে থাকলে খুব মজা হতো। কথাটা বলার সাথে সাথে রুমের কারেন্ট চলে যায়। উর্মি অন্ধকার আচ্ছন্ন চারিদিকে তাকাতে শুরু করে। না, এই অন্ধকারে উর্মি কিছুই দেখতে পাচ্ছে না। উর্মি ভয়ে একটা বালিশ দুই হাতে আঁকড়ে জড়িয়ে ধরে। এমন সময় দরজার ওপাশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। ফিসফিস করে কেউ কি যেন বলছে। উর্মি ভয়ে পুতুল বর বলে কেঁদে দেয়। লাফ মেরে বিছানা থেকে উঠে কাঁপা কাঁপা হাতে রুমের দরজা খোলে। উদ্দেশ্য রওশনের কাছে যাবে। দরজা খুলতেই উর্মি কিছু বুঝে ওঠার আগে কেউ একজন নিজের শক্ত বৈশালী হাত দিয়ে উর্মির কোমর জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। ভূত ভেবে উর্মি চোখ বন্ধ করে কান্না করতে করতে হাত দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। রওশন এক হাত দিয়ে উর্মির কোমর জড়িয়ে ধরে আছে, অন্য হাত দিয়ে উর্মির দু হাতে ধরে নেয়। উর্মি পিট পিট করে তাকিয়ে অবাক হয়ে বলল, পুতুল বর, তুমি এসেছো জানো আমি কত ভয় পেয়েছিলাম। কোন একটা পচা দুষ্টু ভূত আমাকে ভয় দেখাচ্ছিল। তুমি ওকে ধরে একটু পিটুনি দিয়ে দাও। রওশন ঠোঁট কামড়ে হেসে মনে মনে ভাবে, তোর এই দুষ্টু ভূতকে কিভাবে মারবো বল? নিজেকে কখনো মারা যায় নাকি? পুতুল বর, কিছু বলো না। তুমি কি পারবে না ওই পচা ভূতটাকে মারতে আমার জন্য? হ্যাঁ, মারবো তো। আমার পুতুল পরীকে ভয় দেখিয়েছে, এত সাহস, মেয়েরও ওকে আলু ভর্তা বানিয়ে দেব। রওশনের কথা শুনে উর্মি প্রাণবন্ত এক হাসি দিয়ে রওশনের গলা জড়িয়ে ধরে। রওশন উর্মির রুমের দরজাটা এক হাত দিয়ে টেনে বন্ধ করে এরপর উর্মিকে নিয়ে নিজের রুমে চলে যায়। ধীরে ধীরে বেডের কাছে নিয়ে উর্মির আলতো করে বেডে শুয়ে দেয়। এরপর নিজে উর্মির পাশে গিয়ে ধীরে ধীরে শুয়ে যায়। উর্মি রওশনের দিকে তাকিয়ে মুচকি হেসে দুই হাত আলগা করে দিলে রওশন আর দেরি না করে উর্মির বুকে মুখ লুকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নেয়। উর্মি বাচ্চার মতো হেসে রওশনের মাথায় হাত বুলিয়ে দেয়। সকালটা যেন নতুন করে হেসে ওঠে। লুসানের সূর্য তখন হালকা সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে পাহাড়ের গায়ে। লেকের পানিতে সেই আলো নিচে নিচে ঝিকমিক করছে। চারপাশে ঠান্ডা হাওয়া, পাখির কিচিরমিচির আর নরম রোদের উষ্ণতায় শহরটা যেন একেবারে পোস্ট কার্ডের মতো লাগছিল। রওশন আর উর্মি দুজনেই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়েছে ঘুরতে। উর্মির পরনে হালকা নীল ড্রেস, মাথায় ছোট্ট একটা হ্যাট, রওশনের চোখে সানগ্লাস, হাতে ক্যামেরা, পুরো টুরিস্ট মোডে। উর্মি রওশনের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। উর্মি এবার নিজের হাত ছাড়িয়ে পাহাড়ের দিকে দৌড় দেয়। আবারও লেকের ধারে গিয়ে পাথর ছোড়ে। তারপর রওশনের হাত ধরে বলে, পুতুল বর, চলো না ওইদিকে যাই। ওই যে কত সুন্দর নৌকা ভাসছে। রওশন হাসতে হাসতে বলে, তুই না একদম বাচ্চা মেয়ে, একটু শান্ত হতে পারিস না? উর্মি ঠোঁট ফুলিয়ে বলে, প্লিজ চলো না যাই, চলো যাই। উর্মি এবার আর রওশন হ্যাঁ বলার অপেক্ষা করে না, জোর করে হাত টেনে নৌকার কাছে নিয়ে যায়। রওশনের আর কি করার, বাচ্চা বুড়ির হাতটার পূরণ করতে একটা ওয়াটার বোট হায়ার করে নেয়। রওশন প্রথমে বোটে ওঠে, এরপর উর্মির হাত ধরে প্রিন্সেসের মতো বোটে ওঠায়। উর্মি আর রওশন লেকের বোটে সামনাসামনি বসে আছে। উর্মির বাতাসে চুল উঠছে, লেকের নীল জল সোনালি আলোয় ঝলমল করছে। উর্মি হঠাৎ ছোট হাসি দিয়ে লেকের পানি হাত দিয়ে তুলে রওশনের দিকে ছুঁড়ে মারে। আরে ভিজে যাবে তো। রওশন হেসে বলল আর হাত দিয়ে হালকা ঝাঁপ দিয়ে পানি আটকানোর চেষ্টা করলো। রওশনকে এমন করতে দেখে উর্মি খুব মজা পায়। এরপর তারা কেবল কারে ওঠে। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকিয়ে উর্মির চোখে ভয় আর বিস্ময়ের মিশ্র চাহনি। উর্মি ভয়ে পাশে বসে থাকা রওশনকে চাপ দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দৌড়াদৌড়ি পড়তে শুরু করে। রওশন দাঁতে দাঁত চেপে বলল, এখনো তো ভয় পাচ্ছিস কেন? ওঠার জন্য তো পাগল হয়ে যাচ্ছিলে। উর্মি ঠোঁট বাঁকিয়ে কেঁদে বলল, আমার ভয় করছে আর তুমি আমায় বকা দিচ্ছ। আমি কথাই বলবো না তোমার সাথে, যাও। হয়েছে হয়েছে, আমি আছি তো, ভয় পাস না। একটা মৃদু বাতাস বয়ে যায়, উর্মির চুল উড়ে এসে রওশনের মুখে লাগে। দুজনেই কিছুক্ষণের জন্য চুপ করে যায়, যেন মুহূর্তটা থেমে থাকে শুধু তাদের জন্যই। রওশন আলতো করে উর্মির চুলগুলো কানে নিচে গুজে দেয়। উর্মি কাঁপা কাঁপা ঠোঁটে রওশনের দিকে তাকায়। রওশন উর্মির ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আচ্ছা, কি নেশায় ফেলেছিস তুই আমাকে? সে ছোট্ট থেকে তুই আমাকে আজ পর্যন্ত পাগল রেখেছিস তোর নেশায়। অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম, অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিলাম। নিজেকে বিশ্বাস কর, নিজের অনুভূতিগুলোকে সে 8 বছর আগেই মনে ধামাচাপা দিয়েছিলাম, কেন জানি। কারণ তোর আমার এক হওয়া আকাশ পাতালে এক হওয়ার মতো অসম্ভব ছিল। কিন্তু দেখ, জন্মের আগে থেকে উপরওয়ালা তোকে আমার ভাগ্যে রেখেছিল, সেজন্য তুই আজ আমার সাথে। কথাগুলো বলে রওশন উর্মির হাত ধরে
ধীরে ধীরে তুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমু খায়। উর্মি এতক্ষণ রওশনের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে, তবে বুঝে আসেনি কিছু। উর্মি বিস্ময়ের চোখে ডাক্তার করে তাকিয়ে বলে ওঠে, আমি সত্যি কিছু করিনি পুতুল বর, তুমি আমায় ভুল বুঝছো। আমি তো ভালো মেয়ে, পচা মেয়ে না তো আমি। রওশন কিছু না বলে উর্মির ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। উর্মি হঠাৎ কেঁপে ওঠে। উর্মি কাঁপা কাঁপা হাতে রওশনের শার্ট খামচে ধরে। রওশন উর্মির গলায় মুখ ডুবিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। উর্মির চোখ, মুখ, গলায় রওশন অনবরত একের পর এক চুমু খেয়েই যাচ্ছে। উর্মি কোনো বাধা দেয় না, বরং দাঁত কামড়ে সব সহ্য করতে থাকে। রওশন এর মধ্যে উর্মির মধ্যে পুরোপুরি মত্ত হয়ে গেছে। এমন সময় বিশাল শব্দে রওশনের হুঁশ ফেরে। ওদের কেবল কারটা প্রায় নিচে নেমে এসেছে। রওশন বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। উর্মি অবাক হয়ে রওশনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পুতুল বর? কিছু না পুতুল পড়ে, চল এবার নামার সময় হয়ে গেছে। ও আচ্ছা। কেবল কার নিচে নামলে রওশন এবং উর্মি নিচে থেকে ফিটফাট করে বাইরে বেরিয়ে আসে। দুজনে নিচে নেমে আসে। উর্মি হাঁপ ছেড়ে বাঁচে। উর্মি হঠাৎ রাস্তার উপারে দেখতে পায় একটা সুন্দর আইসক্রিম বাস, রঙিন ঝলমলে আলোয় সাজানো, আর ভেতরে একজন বুড়ো লোক মিষ্টি হাসি মুখে আইসক্রিম বিক্রি করছে। উর্মির চোখ চকচক করে ওঠে। পুতুল বর, আমি ওই আইসক্রিম খাবো। রওশন মৃদু হেসে বলে, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। উর্মি হেসে মাথা নাড়ে। রওশন রাস্তা পার হয়ে যায়, হাতে কিছু কয়েন নিয়ে আইসক্রিম কিনছে। ঠিক তখনই হালকা বাতাস বয়ে যায়। চারপাশে মানুষের কোলাহল, পাখির ডাক, সবই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পরে রওশন ফিরে তাকায়, অবাক হয়ে যায়। উর্মি সেখানে নেই। রওশন কিছুটা অবাক হয়ে আইসক্রিম নিয়ে রাস্তা পার করে এপাশে আসে। উর্মি ঠিক এই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গাটা এখন ফাঁকা। রওশনের চোখ বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। হাতে ধরা আইসক্রিম গলে পড়তে থাকে মাটিতে। উর্মি, উর্মি! রওশনের কণ্ঠ কেঁপে ওঠে। রাস্তা পেরিয়ে ছুটে আসে, এই দিক ওই দিক তাকায়, কোথাও নেই। চারপাশে লোকজন হাঁটছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু রওশনের পৃথিবী যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেছে। রওশন প্রত্যেক পথচারীকে ধরে ধরে জিজ্ঞেস করতে শুরু করে, একটা মেয়ে দেখেছেন? ছোট চুল, নীল পোশাক, হাসছিল একটু আগে এখানে ছিল। লোকজন কেউ মাথা নাড়ে, কেউ বলে না, কেউ অবাক চোখে তাকায়। রওশনের চোখে তখন ভয়ের ছাপ, বুকের ভেতর কাঁপুনি, ঘাম ঝরছে কপাল বেয়ে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রওশন আবারও দৌড়ে রাস্তার ধারে যায়, লেকের পাশে খোঁজে, দোকানের পেছনে তাকায়, এমনকি কাছের শিশুদের খেলার জায়গাতেও গিয়ে দেখে। কোথাও উর্মি নেই। রওশনের মুখ শুকিয়ে গেছে, কণ্ঠ ভারী হয়ে গেছে। উর্মি, তুই কই গেলি? রওশন স্থানীয় পুলিশের সাথে দেখা করে। প্রথমেই তারা রওশনকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সিসিটিভি ফুটেজ দেখে মুহূর্তের মধ্যে রওশনের রাগ তরতর করে বেড়ে যায়। ফুটেজ দেখা যাচ্ছে একটি গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে উর্মিকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিচ্ছে। তবে মেয়েটির মুখে ওড়না দিয়ে ঢাকা, চোখে সানগ্লাস, চেনার কোনো উপায় নেই। রওশন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, ছাড়বো না। আমার পুতুল পরীকে যে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে, তাকে পৃথিবী থেকে আউট করে দেব। কথাটা বলেই রওশন ফোনে হারুনের নাম্বার ডায়াল করতে বেরিয়ে আসে। কল রিসিভ হতে রওশন হারুনকে কল করে। কল রিসিভ হতে রওশন বিদ্যুৎ গতিতে তাড়াহুড়ো করে বলল, হারুন, একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছে, ইমিডিয়েটলি গাড়িটাকে ট্র্যাক কর। কাজ হয়ে যাবে। রওশন কল কেটে দিতে পুলিশ অফিসার তড়িঘড়ি করে এসে বলল, চিন্তা করবেন না স্যার, আমরা যে করে হোক মেয়েটাকে খুঁজে বের করব, আপনি নিশ্চিন্তে থাকুন। রওশন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হনহন করে চলে যায়। রওশন জানে পুলিশ তার নিজের কাজ করবে, কিন্তু রওশন তো আর চুপচাপ বসে থাকতে পারবে না। উর্মিকে কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, সেই সব জেনে জানা কিংবা বোঝার দরকার নেই রওশনের। রওশন শুধু এটা জানে মেয়েটি উর্মি মানে রওশনের কলিজাকে ওর কাছ থেকে নিয়ে গেছে, তাই ওই মেয়েটার একমাত্র যোগ্য শাস্তি মৃত্যু। রওশন নিজের হাতে ওকে খুন করবে আজ, ঠিক যেভাবে প্রিয়াকে করেছিল। রওশন তড়িঘড়ি করে এসে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। উর্মির জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ মেলে নিজেকে একটি চলন্ত গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে আবিষ্কার করে। উর্মির মাথাটা এখনো ঝিমঝিম করছে। উর্মি মাথায় হাত দিয়ে পাশে তাকায়। ড্রাইভিং সিটে আলমাও বসে আছে। আলমা
আপন মনে গাড়ি চালাচ্ছে, ঠোঁটে এক শয়তানি হাসি। উর্মি কিছুটা অবাক হয়ে শব্দ করে জোরে বলল, তুমি তুমি এইখানে? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আলমা বিরক্তি নিয়ে উর্মির দিকে তাকায়, জোরপূর্বক একটি হাসি দিয়ে বলল, আরে উর্মি, আমি তো তোর আলমা আপু। চিনতে পারছিস না নাকি আমাকে? তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আকাশে। তোর অনেক শখ ছিল না আকাশে ঘুরতে যাবি? আজ সেই শখটা আমি পূরণ করে দেব। কথাটা আলমা গাড়ি চালাতে চালাতে হেসে বলল। উর্মি মুখ ফুলিয়ে আলমাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থামাও আপু, আমি আমার পুতুল বাড়ির কাছে যাব। পুতুল বর বলেছে তুমি পচা, তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তুমি গাড়ি থামাও। তবে আলমা উর্মির কথায় পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আলমা গাড়ি নিয়ে পাহাড়ের উপরের দিকে যেতে থাকে। আলমাকে গাড়ি থামাতে না দেখে উর্মি এবার রেগে যায়। উর্মি এবার চলন্ত গাড়ি থামানোর জন্য গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে। এলোপাতাড়ি হাত পা ছুড়ে আলমাকে মারতে থাকে, চুল টেনে ধরে। আলমা পাগলের মতো হাসছে, এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর অন্য হাত দিয়ে উর্মির চুল টেনে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উর্মির মাথা সোজা গাড়ির জানালার সাথে গিয়ে লাগে। মাথার কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। উর্মি রক্ত দেখে ঠোঁট ফুলি কেঁদে বলে ওঠে, তুমি আসলেই পচা আপু, তোমার জন্য আমার কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। আমি পুতুল বরকে নালিশ করে দেব। আলমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আগে তুই বেঁচে থাকবি, তারপর তো নালিশ করবি। মানে? আলমা প্রশ্নের কোনো জবাব দেয় না। গাড়ি নিয়ে এতক্ষণে পাহাড়ের কিনারায় চলে এসেছে। জানালা দিয়ে বাইরে তাকাতে উর্মি ভয় কেঁপে ওঠে। গাড়ি একদম পাহাড়ের কিনারায়, একটু এদিক ওদিক হলেই গাড়ি খাদে পড়ে যাবে। আলমা এবার কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ি লক করে দেয়। উর্মি ভেতর থেকে জানালায় বাড়ি মারতে মারতে বলল, আলমা আপু, আমায় বাঁচাও, আমি আর দুষ্টুমি করবো না, আমি তো পড়ে যাবো, আমায় বের করো। আলমা হেসে বলল, উফ, এত কান্নাকাটি করিস না তো, মরছিস যখন শান্তিতে মর। বলেই আলমা গাড়িটা ঠেলতে শুরু করে। উর্মি জোরে কান্না করতে করতে বলতে থাকে, আপু হ্যাঁ, প্লিজ আমায় বের করো। তুমি কেন এমন করছো? কি করেছি আমি তোমার? আলমা উর্মির কোনো কথাই পাত্তা দেয় না। তখনই আলমা খেয়াল করে পাহাড়ের রাস্তা দিয়ে রওশনের গাড়ি এগিয়ে আসছে। আলমা মনে মনে একটি শয়তানি হাসি হেসে ভাবে, কোনো ব্যাপার না, গাড়ির চাবি তো আমার কাছে। রওশন ভাই চাইলেও উর্মিকে বের করতে পারবে না, আর উর্মি সোজা পাহাড়ের নিচে পড়ে যাবে। কিন্তু কিন্তু এখন আমাকে লুকাতে হবে, রওশন ভাই যেন কোনো মতে আমাকে দেখতে না পায়। কথাটা ভেবেই আলমা পাশে থাকা একটি বড় ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে পড়ে। রওশনের গাড়ি এসে উর্মির সামনে থামে। উর্মি গাড়ির ভিতর থেকে রওশনকে দেখে জোরে জোরে ডাকতে শুরু করে। রওশন হতভম্ব হয়ে উর্মির দিকে এগিয়ে আসে। উর্মি গাড়ির ভিতর থেকে জানালায় আওয়াজ করে বলল, পুতুল বর, তুমি এসেছো, আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে যাব। রওশন গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে গাড়ির দরজা লক করা। রওশন কি করবে কুল কিনারা না পেয়ে হাত দিয়ে জানালার ঘুষি মারতে শুরু করে। জানালার কাঁচ ফেটে যায়, তবে কাঁচের আঘাতে রওশনের হাত দিয়ে রক্ত ঝরছে। উর্মি তা দেখে ব্যাকুল হয়ে কান্না করে ওঠে। ভেতর থেকে ফু দেওয়ার চেষ্টা করে রওশনের হাতে। আলমা এতক্ষণ চুপচাপ সব দেখলো, এখন বিচলিত হয়ে যায়। এইভাবে চলতে তো রওশন উর্মিকে বাঁচিয়ে নেবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না ভেবে আলমা শক্তপোক্ত করে নিজের মুখে ওড়না বেঁধে এগিয়ে যায়। রওশনকে আটকানোর চেষ্টা করে। রওশনের রাগ হতে তর করে বেড়ে যায়। রওশন জোরে সোরে আলমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলমার মাথা গিয়ে পাশে থাকা পিলার থেকে। আলমা ব্যথায় কুঁকড়ে ওঠে, কপালে হাত রাখতেই রক্তে ভিজে যায়। আলমার চোখে দিয়ে পানি ফেলে রওশনের দিকে তাকায়। রওশন গাড়ির দরজা খুলে উর্মিকে বের করে এনেছে, তবে ততক্ষণে উর্মির জ্ঞান হারিয়েছে। রওশন উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আলমা সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা তাচ্ছিলের হাসি হেসে চোখের পানি মুছে নেয়। ইতিমধ্যে খবর পেয়ে সেজল, জায়েদ, ক্যাসপার চলে এসেছে। তিনজনেই গাড়ি থেকে বের হয়ে ছুটে আসে। সেজল বলল, উর্মিকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, বেশি দেরি করা যাবে না। রওশন কাঁপা কাঁপা চোখে তাকিয়ে মাথা নাড়ে। এরপর উর্মিকে কোলে তুলে দৌড়ে গাড়িতে উঠে যায়। পেছনে পেছনে বাকি তিনজনও গাড়িতে ওঠে। আলমা ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চিৎকার করে কেঁদে বলে ওঠে, আমার সাথেই কেন এমন হয়? আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু
কিন্তু কেউ আমাকে ভালোবাসলো না, শুধু অবহেলায় দিয়ে গেল। আলমা পাগলের মতো হাসতে হাসতে উঠে দুলতে দুলতে চলতে শুরু করে বলতে থাকে, রওশন ভাই, আমিও ব্যথা পেয়েছি, দেখো আমারও রক্ত পড়ছে। তুমি তো একবারও আমাকে দেখলে না। আলমা গাড়ির পাশে এসে রাগের চোটে একটা লাথি মারে। এতক্ষণ পাহাড়ের কিনারায় বেঁধে থাকা গাড়িটা সজোরে শব্দ করে এবার নিচে পড়ে যায়। আলমা সামনের দিকে নিজের কষ্ট ভরা মন নিয়ে এগোতে শুরু করে। তখনই একটি গাড়ি আলমার পাশ কেটে চলে আসে। আলমা কিছু বুঝে ওঠার আগে গাড়িতে থাকা লোকটা আলমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। আলমা বাঁচার জন্য চিৎকার করতে থাকে, তবে কেউ সেই চিৎকার শুনতে পায় না। হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় উর্মি শুয়ে আছে। পাশে বসে রওশন উর্মির হাত ধরে আছে। রওশনের চোখে স্পষ্ট ব্যাকুলতার ছাপ। এমন সময় ডাক্তার এসে রওশনকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। ডাক্তারের কেবিনে এখন রওশন, সেজল, কাসপার এবং জায়েদ আছে। ডাক্তার উর্মির সমস্ত রিপোর্ট হাতে নিয়ে রওশনকে উদ্দেশ্য করে বলল, মিস্টার সেহনাজ, উর্মির সমস্ত রিপোর্ট চলে এসেছে। আশা করা যায় একটা অপারেশন করলে উর্মি আবারও ঠিক হয়ে যাবে। রওশন সহ বাকিরা এই কথা শুনে খুশি হয়ে যায়। তবে ডাক্তার একটু ইতস্তত বোধ করে বলল, কিন্তু কিন্তু কি ডক্টর? দেখুন, যেহেতু অপারেশনটা আমি করব, তাই আপনাদেরকে আগেই কিছু কথা বলে দিই। এই অপারেশন সাকসেসফুলি হওয়ার চান্স 60 থেকে 70%। আর উর্মি মানসিকভাবে একবার অসুস্থ হলে আগের মতো আর থাকবে না। ওর মানসিক অবস্থার কিছু পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে, ধরুন এখন যেটা উর্মির পছন্দ বা যেটা ছাড়া উর্মি থাকতে পারে না, সেটা হয়তো তখন উর্মির অতটাও পছন্দ নাও হতে পারে। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? ডাক্তারের কথা শোনা মাত্র রওশনের চারিদিক অন্ধকার হয়ে আসে। রওশন কি বলবে বুঝতে পারে না। কিছু বলতে কেউ রওশনের গলা জড়িয়ে আসছে। রওশন কোনো কথা না বলে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসে। বাইরে এসে চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। বুকটা মোচড় দিয়ে উঠেছে। মনে হচ্ছে সবকিছু যেন থেমে গেছে। রওশনের মনে হচ্ছে উর্মি সুস্থ হলে হয়তো ওকে ছেড়ে চলে যাবে। পরক্ষণেই রওশন বিড়বিড় করে বলে ওঠে, না, এটা আমি কিছুতেই হতে দেব না। বলেই রওশন হন হন করে উর্মির কেবিনে চলে আসে। বেডে অজ্ঞান অবস্থায় থাকা উর্মিকে কোলে তুলে নেয়। সেজল, কাসপার, জায়েদ হন হন করে রওশনের পিছু পিছু এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জায়েদ রওশনকে থামিয়ে জিজ্ঞেস করে, এটা কি করেছিস তুই রওশন? এমন করার কারণ কি? ডক্টরকে কিছু না বলে এইভাবে চলে এলি, তার উপর উর্মিকে নিয়ে চলে যাচ্ছিস। রওশন রাগী চোখে জায়েদের দিকে তাকিয়ে বলল, আমি কেন উর্মিকে রাখবো না? আমার উর্মি যেমন আছে তেমন আমার কাছে থাকুক। তাও থাকুক, আমি কিছুতে ওকে আমার থেকে আলাদা হতে দেব না। সেজল এবার রেগে যায়। রেগে গিয়ে রওশনকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? ডক্টর কখন বলল যে উর্মি তোকে ছেড়ে চলে যাবে? উনি জাস্ট বলেছে উর্মির মানসিকতায় কিছুটা চেঞ্জ আসবে, আর সেটা স্বাভাবিক নয় কি? রওশনের মাথা এখন কাজ করছে না। রওশনের মতে উর্মি ঠিক হয়ে যদি বিয়ের দিন ওদের ওই অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্কের বিষয় উর্মির মনে পড়ে, তখন উর্মি যদি ওকে রেপিস্ট মনে করে ছেড়ে চলে যায়, তখন কি হবে? রওশন এগুলো ভেবে আর কারো কথায় পাত্তা দেয় না। উর্মিকে নিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। সেজল, কাসপার, জায়েদ অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই লাভ হয় না। সেজল বিরক্ত হয়ে বেডের ওপর বসে যায়, মাথায় হাত রেখে। জায়েদও এসে সেজলের পাশে বসে। কাসপার চুপচাপ আছে। সেই হতে কোনো কথা বলছে না, কারণ ক্যাসপার জানে ও না চাইতেও সিরিয়াস সময় বোকার মতো কথা বলে ফেলে। তারপর সবাই মিলে ওকে উত্তম মধ্যম দেয়। জায়েদের মাথায়ও এই মুহূর্তে কাজ করছে না, কি করবে বুঝতেই পারছে না। জায়েদ ক্যাসপারের দিকে তাকিয়ে বলল, এখন তুই কিছু একটা বল, আমার মাথায় কিছু আসছে না। ক্যাসপার প্রথমে একটু আমতামতা করে বলে, একটা আইডিয়া তো মাথায় এসেছে, তবে প্রমিস কর সেটা ফ্লপ আইডিয়া হলে তোরা আমাকে মারবি না তো? সেজল বলল, আরে না, মারবো না, বল তুই। আমাদের এখন আন্টি মানে রওশনের মা এর সাথে কথা বলা উচিত। হয়তো আন্টি রওশনকে বোঝাতে পারবে। জায়েদের কথাটা শুনে হঠাৎ করে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। ক্যাসপার ভয়ে চোখ বন্ধ করে নেয়। এটা ভেবে আজ হয়তো উত্তম মধ্যম আছে ওর কপালে। কিন্তু জায়েদ উল্টো খুশি হয়ে ক্যাসপারের কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, এই প্রথম তুই কোনো কাজের কথা বললি। আমি সব সময় কাজের কথাই বলি, কিন্তু তোরা তো আমাকে তজই করিস না।
জায়েদের এই কথা শুনে হাসে। এরপর আমরিন বেগমের নাম্বারটা ডায়াল করে কল করে। কল রিসিভ হতে জায়েদ সালাম দেয়। উপাস থেকে আমরিন বেগম সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সেজল ক্যাসপারের কান পেতে ফোনের কথা শুনছে। জায়েদ এক করে সবকিছু আমরিন বেগমকে খুলে বলে। সব শুনে আমরিন বেগম হতবাক হয়ে যায়। রওশন চৌধুরীর জন্য এতটা পাগল তা আমরিন বেগমের ধারণা ছিল না। আমরিন বেগম আশ্বাসের স্বরে বলল, চিন্তা করো না জায়েদ বাবা, আমি আমার রওশনকে বুঝিয়ে বলবো। হ্যাঁ আন্টি, একটু ভালো করে বুঝিয়ে বলুন। রোশন কারোর কথাই শুনতে চাচ্ছে না। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তাও বুঝলো না। আচ্ছা, আমি এক্ষুনি ওকে কল করছি, তোমরা নিশ্চিন্তে থাকো। জি আন্টি। কথা বলা শেষ হলে জায়েদ কল কেটে দেয়। তিনজন মিলে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে হয়তো আমরিন বেগমের কথা রওশন শুনবে। অন্যদিকে আমরিন বেগম ফোন দেখে পেছনে ঘুরতে আরমান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। আমরিন বেগম ভয়ে ঢোক গিলে ফেলে। এতক্ষণ ফোনে লাউড স্পিকারে কথা বলায় আরমান সাহেব যে সব শুনে ফেলেছে তা আমরিন বেগম খুব ভালো করেই বুঝলো। আরমান কিছু না বলে চলে যেতে থাকলে আমরিন বেগম তাকে আটকিয়ে আকুতির স্বরে বলল, ভাই, আমার ছেলেটা আপনার মেয়েকে বড্ড ভালোবেসে ফেলেছে, এজন্য এমনটা করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি নিজে রওশনকে বুঝিয়ে বলবো। এর কোনো দরকার নেই, আমি নিজেই সুইজারল্যান্ডে যাব। আমার মেয়ের অপারেশন হবে, আর আমি ওখানে যাব না। রোশন আমাকে কি করে আটকায় তা আমি দেখব। আমরিন বেগম এবার হাত জোর করে আরমান সাহেবের কাছে অনুরোধ করে বলল, ভাই, আর যাই করুন না কেন, আমার ছেলেটার থেকে উর্মিকে আলাদা করবেন না। উর্মিকে ছাড়া আমার ছেলেটা বাঁচতে পারবে না, ও মরে যাবে। আরমান সাহেব কিছুক্ষণ আমরিন বেগমের দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে চলে যায়। আমরিন বেগম সেদিকে তাকিয়ে শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। রওশনের ফ্ল্যাটের ভেতরে এখন গভীর রাত। মৃদু আলোয় আরামদায়ক বিছানায় জ্ঞান ফিরেছে উর্মি। রওশন ওকে কোলে করে হাসপাতাল থেকে সোজা বাড়িতে নিয়ে এসেছে। উর্মি চোখ খুলে নিজেকে রওশনের কোলে আবিষ্কার করে মাথাটা এখনো ভার, তবে আশেপাশে চোখ বুলিয়ে উর্মি রওশনকে দেখে কিছুটা শান্ত হয়। কিন্তু পরক্ষণেই উর্মির চোখ যায় রওশনের হাতের দিকে, যেখানটা গালের কাজ ভাঙতে গিয়ে কেটে গিয়েছিল। ব্যান্ডেজ করা থাকলেও সেই ক্ষতস্থান উর্মির চোখে পড়ে যায়। উর্মি ঠোঁট ফুলিয়ে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে। পুতুল বর, তোমার লেগেছে? আমার জন্য লেগেছে। উর্মি রওশনের সেই কাটা হাতটা ধরে ফোপাচ্ছে, বারবার হাতের দিকে তাকাচ্ছে। উর্মির চোখের জলে রওশনের হাত ভিজে যাচ্ছে। রওশন অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে উর্মিকে শান্ত করার চেষ্টা করে। আরে পাগলি আমার, এমন কিছু হয়নি তো। সামান্য একটু কেটেছে, তাতে কি হয়েছে? আমি তো ঠিক আছে, দেখ। রওশন উর্মির মাথা আলতো করে ছুঁয়ে দেখে, ব্যাকুলতার স্বরে বলল, এই দেখ, তোর অনেক লেগেছে না? ইস, কতটা কেটে গেছে। উর্মি রওশনের মাথায় হাত দেয়, তারপর তার হাতের ব্যান্ডেজ ধরে আরো জোরে কেঁদে ওঠে। তোমার বেশি লেগেছে, তুমি খারাপ, তুমি কেন মারলে কাছে? রওশন মৃদু হেসে উর্মির কান্না থামাতে ব্যর্থ হয়ে আলতো করে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। কাঁদতে নেই লক্ষ্মী বউ আমার, তেমন কিছুই হয়নি, একটু পরে ভালো হয়ে যাবে। কিন্তু উর্মি সহজে থামার পাত্রী নয়। উর্মি রওশনের বুক থেকে সরে এসে আবারও কাটা হাত ধরে নিজের মুখ দিয়ে ব্যান্ডেজের ওপর থেকে বারবার ফু দিতে থাকে। উর্মি অনবরত ফু দিচ্ছে আর ওর মিষ্টি শ্বাস রওশনের হাতে ক্ষতে লাগছে। উর্মির এই সরলতা দেখে রওশনের চোখে এক অদ্ভুত শান্তির ছোঁয়া ফুটে ওঠে। রওশন মনে মনে ভাবে, এই ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। উর্মিকে সুস্থ করার জন্য রওশন সবকিছু করতে প্রস্তুত, কিন্তু রওশন এটা কখনোই মানতে পারবে না যে উর্মি ওকে ছেড়ে চলে যাবে বা ভুল বুঝবে। তোমার ব্যথা কমানোর জন্য ফু দিচ্ছি, জানো তো। আমার কাকিমণি আমাকেও যখন ব্যথা লাগতো না, তখন এভাবে ফু দিয়ে দিত, সাথে সাথে এই ব্যথা চলে যেত। উর্মি সরল মুখে কথাগুলো বলে আবারও ফু দিতে শুরু করে। রওশন এবার আর থাকতে পারে না। উর্মির এই নিষ্পাপ ভালোবাসা বারবার রওশনের হৃদয়কে গলিয়ে দেয়। রওশন উর্মির কোমল হাত নিজের হাতে তুলে নিয়ে চুমু খায়। আর ব্যথা নেই লক্ষ্মীটি, তোর ফোতে সব ব্যথা হাওয়ায় মিলিয়ে গেছে। আর কাঁদিস না, তুই কাঁদলে আমার বুকটা হাহাকার করে ওঠে রে পুতুল পড়ে। তোর কান্না আমি সহ্য করতে পারি না। উর্মি মাথা নাড়ে। রওশন এবার উর্মিকে ঘুমিয়ে যেতে বলে। না, আমি একা ঘুমাবো না, তুমি আমার পাশে থাকবে। আমার ভয় করছে যদি আলমা আপু আবার চলে আসে। আলমা? ও কোত্থেকে আসবে?
হ্যাঁ, আলমা আপুই তো আমাকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল। আমাকে ধাক্কা দিয়ে গাড়ির জানালার সাথে লাগিয়ে কপাল কেটে দিয়েছে ইচ্ছে করে। শেষের কথাটা উর্মি কান্না করতে করতে রওশনের কাছে নালিশ করে বলল। রওশন উর্মির কথাগুলো শুনে যেন স্থির হয়ে গেল। আলমা, তার মানে আলমা ওদেরকে অনুসরণ করে সুইজারল্যান্ডে চলে এসেছে আর উর্মিকে কিডন্যাপ করার মতো সাহস দেখিয়েছে। রওশনের ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে। রওশন সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামতে উদ্যত হয়, চোখে এখন প্রতিশোধের তীব্র নেশা। আমি এখনই যাচ্ছি। ওই মেয়েকে আজ রওশন রাগেই গজগজ করতে করতে দরজা পানিয়ে এগোতে চাইল, কিন্তু কথা শেষ হওয়ার আগে উর্মি রওশনের হাত শক্ত করে ধরে ফেলল। ভয় এবং কান্নায় উর্মির গলা কেঁপে উঠল। না, তুমি যেও না পুতুল বর, আমার ভয় করছে। আলমা আপু যদি আবার আসে। উর্মি ভয়ে জড়ানো মুখের দিকে তাকিয়ে রওশনের সব রাগ যেন এক নিমিষে জল হয়ে যায়। রওশনের কাছে এখন উর্মির নিরাপত্তা ও মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ। রাগের মাথায় আলমার খোঁজ করা স্থগিত রেখে রওশন আবারও বিছানায় ফিরে এসে শান্ত স্বরে রওশন বলল, ঠিক আছে, যাব না। রওশন এবার উর্মির পাশে শুয়ে ওকে নিজের বুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আলতো করে উর্মির কপালে আর নরম চুলে হাত বুলিয়ে দিতে লাগে। রওশনের হাত বোলানো ছোঁয়াতে উর্মির শরীর শিথিল হতে শুরু করে। রওশন এবার ইচ্ছা মতো উর্মির মুখ, চোখ, গাল ও গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে লাগে। গভীর ভালোবাসায় তাকে ভরিয়ে দিতে লাগে। ফিসফিস করে রওশন বলল, আর ভয় নেই লক্ষ্মী বউ আমার, আমি তোর কাছে আছি। কিছুক্ষণের মধ্যে উর্মির শান্ত শ্বাস প্রশ্বাস জানিয়ে দেয় যে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। রওশন সাবধানে উর্মির পাশ থেকে সরে আসে যাতে উর্মির ঘুম না ভাঙে। বিছানা থেকে ধীরে ধীরে উঠে এসে রওশন বারান্দার দিকে যায় এবং হারুনকে কল করে। হারুন, ওর মেয়েকে যে মেয়েটা কিডন্যাপ করেছিল তাকে কি খুঁজে পেয়েছিস? রওশনের কণ্ঠস্বরে উদ্বেগের ছোঁয়া। ওপাশ থেকে হারুন জানালো, না স্যার, সেই মেয়েটা হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও লাভ হয়নি। এমনকি সব মিটিং ফুটেজও কেউ একজন নষ্ট করে দিয়েছে। রওশন এবার গভীর চিন্তায় পড়ে গেল। আলমার মতো একটি মেয়ের একার পক্ষে এত নিখুঁতভাবে সব কাজ করা বা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসে এত দ্রুত নিখোঁজ হয়ে যাওয়া একেবারেই অসম্ভব। এত অল্প সময় সব সিসিটিভি ফুটেজ নষ্ট করা তো আরো অসম্ভব ব্যাপার। তার মানে আলমাকে কেউ একজন পিছন থেকে সাহায্য করছে, কিন্তু সেই ব্যক্তিটিকে? রওশন ভ্রুকুচকে অন্ধকারে তাকিয়ে রইল। এই নতুন শত্রুটিকে খুঁজে বের করতেই হবে। একসাথে অন্ধকার ঘরে এমজে বসে আছে। তার সামনে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আলমা। আলমার চোখে মুখে স্পষ্ট বিভীষিকার ছাপ, কিন্তু হাসি দেখে মনে আলমা সম্পূর্ণ উন্মাদ পাগলে পরিণত হয়েছে। ঘরের ভেতরে মৃদু আলো আধারিতে এমজে শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতেই বসে আছে। আলমা পাগলের মতো হাঁটতে শুরু করে। তার হাসি ঘরের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে, যা দেখে এমজে দাঁতে দাঁত চেপে বলল, এত হাসি তোর আসে কোথা থেকে? শয়তানি, তোর জন্য আমার প্ল্যান নষ্ট হচ্ছে। তোকে তো বলেছিলাম ওকে নিয়ে আমার কাছে আসতে, কিন্তু তুই এটা না করে আমার কথার অবাধ্য হয়ে উর্মিকে মারতে নিয়ে গেছিলি। কি ভেবেছিস এই এমজির চোখ ফাঁকি দেওয়া এতটাই সহজ? কাজের কাজ তো কিছুই করতে পারলি না, উল্টো এখন তোর জন্য আমাকেও রওশনের থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমজের কথা শুনে আলমা আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বিদ্রুপ করে বলে, যা করেছি বেশ করেছি। আমাকে কি তুই নিজের চাকর পেয়েছিস যে তুই যা বলবি আমাকে তাই করতে হবে? তুই এখনো এই আলমাকে চিনতে পারিসনি। আচ্ছা তাই নাকি? এখনই বের করছি তোর এই বড় বড় কথা। কথাটা বলে এমজে হাতে চাবুক তুলে নিয়ে আলমার দিকে এগোতে শুরু করে। আলমা কিছুটা ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করতে চাইছিস কি? এমজে প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং এগিয়ে গিয়ে আলমার উপর একের পর এক চাবুকের বাড়ি মারতে শুরু করে। আলমা ব্যথায় চিৎকার করে ওঠে, এমজেকে থামার জন্য অনুরোধ করে, কিন্তু এমজের থামার কোনো নাম নেই। চাবুকের বাড়ি মারতে মারতে এমজে হাঁপিয়ে ওঠে। ততক্ষণে আলমা চেয়ার সহ নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। এমজে কাউকে একটা কল করে, বলে, রওশনের জোর প্রজেক্ট হলো আমাদের নেক্সট টার্গেট। আমি যেভাবে বলেছি সেভাবেই সবটা যেন হয়। আলমা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এমজের কথায় অবাক হয়ে যায়, তাকায়। অন্যদিকে
জায়েদের বাড়িতে সেজেল, জায়েদ এবং ক্যাসপার বসে রওশন উর্মিকে নিয়ে আলোচনা করছে। ক্যাসপার মেঝেতে বসে পিৎজা খাচ্ছে। আমার তো মনে হয় রওশন ঠিকই করেছে। ক্যাসপার পিৎজা চিবোতে চিবোতে বলল। সেজেল চোখ কপালে তুলে বলল, কি বলছিস তুই? একটা অসুস্থ মেয়েকে বিনা চিকিৎসায় বাড়িতে নিয়ে এসেছে, এটা কি ঠিক? জায়েদ বলল, সেজাল, রওশন ইমোশনাল হয়ে গেছে। ওর মনে ভয় ঢুকে গেছে যে উর্মি সুস্থ হয়ে ওকে ছেড়ে চলে যাবে। ক্যাসপার বলল, ঠিক তাই। ভালোবাসা কখনো কখনো এমনই হয়, পাগলাটে। আর যদি উর্মি সুস্থ হয়ে যায়, রওশন ভাইকে ভালো না বাসে, এটা তো সত্যি খুব খারাপ হবে, তাই না? ক্যাসপারের কথায় যুক্তি আছে, তবে উর্মির চিকিৎসা করাও জরুরি। পরের দিন সকাল, উর্মি তখনও ঘুমাচ্ছে। রওশন এক হাতে আলতো করে উর্মিকে জড়িয়ে ধরে আছে, অন্য হাতে কফি মগ মনোযোগ দিয়ে রাতের ঘটনার কথা ভাবছে। আলমার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। কে তাকে সাহায্য করেছে, আর কেনই বা করেছে? ফোনটা বেজে উঠল। রওশন ফোন ধরতে ওপাশ থেকে জায়েদের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রওশন, আমরা বাড়ির বাইরে আছি, তাড়াতাড়ি দরজা খোল। রওশন দরজা খুলে ওদেরকে ভিতরে আনে। সবাই মিলে এরপর রওশনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রওশন কিছুই শুনতে রাজি না। তখনই রওশনের কাছে হারুনের কল আসে। কোম্পানিতে অনেক বড় লস হয়েছে, তাই আর্জেন্টলি রওশনকে যেতে হবে। হারুন দিশেহারা হয়ে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার একটা বড় প্রজেক্ট জুরিখের যে প্রজেক্টটা চলছিল সেখানে মারাত্মক গোলমাল হয়ে গেছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে এবং জুরির অবস্থা চলছে। আপনাকে এক্ষুনি যেতে হবে স্যার, না হলে কোম্পানিটা ডুবে যেতে পারে। কথাগুলো শুনে রওশনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। জুরি, এই শহর তো অনেক দূরে। রওশনের হাতে এখন দুটো পথ: উর্মিকে রেখে কোম্পানির এই জরুরি অবস্থায় সামলানো, নয়তো উর্মিকে আঁকড়ে ধরে থেকে নিজের তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখা। রওশন ফোন কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে অসহায়তা। উর্মিকে রেখে রওশন কোনোভাবেই যেতে পারবে না। জায়েদ এবং সেজল পরিস্থিতিটা বুঝতে পারে। জায়েদ বলল, রওশন শোন, তোর যাওয়াটা জরুরি। কোম্পানিটা শুধু তোর ব্যবসা নয়, সেটা তোর ভিত্তি, সেইটা টিকিয়ে রাখতেই হবে। আর উর্মি, আমরা আছি। ক্যাসপার, সেজাল এবং আমরা তিনজনে ওর খেয়াল রাখবো। ওর দিকে একটা পিঁপড়েও ঘেঁচতে পারবে না। আই সোয়ার, আমি তোকে কথা দিচ্ছি। সেজল সঙ্গে সঙ্গে সম্মতি জানালো। হ্যাঁ রওশন, আমাদের বিশ্বাস কর, আমরা উর্মির পাশে থাকবো। ওকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের, তোর কোনো চিন্তা নেই। ক্যাসপার উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ রওশন, আমারও বডিগার্ড থাকবে, তুই চিন্তা না করে যা, আমি নিজের কোম্পানি বাঁচা। বন্ধুদের এমন ভরসা পেয়ে রওশনের মনের ভার কিছুটা কমল। রওশন জানে এই তিনজন তার জন্য সবকিছু করতে পারে। কোম্পানি বাঁচানোটাও এখন অপরিহার্য। অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হবে। গভীর শ্বাস নিয়ে রওশন বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোদের কথা যেন নড়চড় না হয়। প্রতি মুহূর্তে আমাকে আপডেট দিবি। উর্মি কে করছে, কে খাচ্ছে, সবকিছু আপডেট আমার চাই। রওশন ধীর পায়ে উর্মির ঘরে ঢোকে। কাল রওশন ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধ উর্মিকে খাইয়েছিল, তাই তখনও গভীর ঘুমে মগ্ন সে। রওশন ধীরে ধীরে বিছানার পাশে বসে আলতো করে উর্মির কপালে হাত বুলিয়ে দিল। তার মুখ, চোখ, গাল ছুঁয়ে দেখল গভীর মায়া। রওশন একটু ঝুঁকে পড়ল। উর্মির নরম কপালে দীর্ঘ ও আলতো একটা চুমু এঁকে দিল। এই চুমুতে ছিল সমস্ত ভালোবাসা, প্রতিশ্রুতি আর একলাশ ভয়। সাবধানে থাকিস, পুতুল পড়ি আমার, আমি দ্রুত ফিরে আসবো। রওশন ফিসফিস করিয়ে বলল। চোখের জল লোকানোর জন্য সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তার মন মানছিল না উর্মির থেকে এত দূরে অন্য এক শহরে যেতে হচ্ছে তাকে, কিন্তু না গেলে কোম্পানি ডুবে যাবে, আর সেই ধাক্কা সামলানোর ক্ষমতা হয়তো রওশনের থাকবে না। সেই দিনের বিকালেই রওশন জুরিখের ফ্লাইটে উঠল। সেই শহরটা এখান থেকে অনেক দূরে। উর্মিকে একা ফেলে যাওয়ার কষ্ট রওশনের বুকে চেপে রয়েছে। সূর্য ডুবে গেছে। ফ্ল্যাটে সন্ধ্যার আধার নামার আগে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। রওশন চলে যাওয়ার পর জায়েদ, সেজাল এবং ক্যাসপার মিলে উর্মির দেখাশোনার দায়িত্ব নিয়েছিল। উর্মি ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে। রওশন নেই, এই সত্যটা উর্মি কিছুতেই মানতে পারছে না। প্রথমে শান্ত থাকার চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো রওশন এখনো ফিরছে না, তখন উর্মির ভেতর জমে থাকা ভয় আর নিরাপত্তাহীনতা বাঁধ ভাঙল।
পুতুল বর কোথায় গেল? পুতুল বর বলেছিল আমার পাশে থাকবে। উর্মি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ওঠে। বিছানা থেকে নেমে এলোমেলো পায়ে ঘরের এদিক ওদিক খুঁজতে লাগে। সেজল এগিয়ে এসে উর্মির হাত ধরলো। কিউটি পাই, রওশন জরুরি কাজে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেখো আমরা আছি তো। তোমরা নও, আমার শুধু পুতুল বরকে লাগবে। উর্মি সেজলের হাত ছাড়িয়ে দিল। ওর কান্নার আওয়াজ ফ্ল্যাটে প্রতিধ্বনিত হচ্ছিল। ক্যাসপার দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। ভাবি, এই নাও পানি খাও, প্লিজ এমন করো না। রওশন ফিরে যদি দেখে তুমি কাঁদছো তাহলেও আরো কষ্ট পাবে। জায়েদ শান্তভাবে উর্মির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দেখো, আমি বলছি রওশন তোমাকে ছেড়ে যায়নি, তুমি ভুল বুঝছো। তোমাকে একটু শান্ত হতে হবে, প্লিজ। কিন্তু উর্মি কিছুতেই শান্ত হওয়ার পাত্রী নয়। সে মেঝেতে বসে পড়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি তার হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। তিনজনের কেউই আশা করেনি এই অসময়ে কেউ আসবে। জায়েদ একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। কে হতে পারে এত রাতে? জায়েদ দ্রুত পায়ে দরজা খুলে দিল। দরজার বাইরে তাকে দেখে জায়েদ সামান্য থমকে গেল। তার কপালে সামান্য ভাঁজ পড়ল। অচেনা একজনকে দেখে জায়েদ নিজের ভ্রু কুঁচকে নিল। দরজার পাশে দাঁড়িয়ে আছেন আরমান সাহেব, উর্মির বাবা। আরমান সাহেবও একটু চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। জায়েদ কিছু বলার আগে উর্মি কান্নার মাঝে শব্দটা শুনে মুহূর্তের জন্য থমকে গেল। সে দ্রুত জায়েদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়ে গেল। বাবা! কষ্টের কান্না মুহূর্তেই আনন্দে রূপান্তরিত হলো। উর্মি ছুটতে ছুটতে গিয়ে আরমান সাহেবকে দু হাত দিয়ে চাপটে ধরল। ওর কান্নার শব্দ এখন চাপা আনন্দের চিৎকারে পরিণত হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে জায়েদ, সেজল এবং ক্যাসপার একে অপরের দিকে তাকালো। তাদের মুখের বিভ্রান্তি এবার স্পষ্ট হলো। জায়েদ দ্রুত নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল। আরমান আঙ্কেল, আপনি ভেতরে আসুন। পরের দিন সকালে রওশন তার কর্পোরেট অফিসের কাছে ঘেরা বিলাসবহুল কেবিনে ব্যস্ত। কোম্পানির যে বিশাল ক্ষতি হয়েছে তা সামাল দিতে তাকে দিন রাত এক করতে হচ্ছে। ফাইলপত্র আর মিটিং এর চাপ রওশনকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। রওশনের প্রতিটি পেশাদার সিদ্ধান্তই এখন ওর ব্যক্তিগত চাপ থেকে আসছে। উর্মির কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা ও সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে। কেবিনের ভেতরে রওশনের কণ্ঠস্বর ছিল শীতল ও কঠোর। প্রতিটি এমপ্লয়ের ভুল ত্রুটিতে সে যেন নিজের ব্যর্থতার রাগ ছাড়ছে। কি হচ্ছে এসব? এই সামান্য হিসাবটা মেলাতে পারেননি আপনারা? আপনাদের মতো অপদার্থের জন্য আজ কোম্পানিটা ক্ষতির মুখে। আমি কি করতে আপনাদের কাছে রেখেছে? রওশনের কণ্ঠে মিশে আছে তীব্র বিরক্তি। এমপ্লয়িরা ভয়ে সিটিয়ে যায়। সবাই জানে রওশন সাধারণত এত মেজাজ দেখায় না, কিন্তু আজ যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সারাদিন ধরে চলতে থাকা মিটিং, ফাইলপত্র আর ইমেইলের ঝক্কি শেষে রাত তখন গভীর। রওশন ক্লান্তিতে চেয়ারের সঙ্গে গায়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ও সমস্ত শরীর যেন বিদ্রোহ করছে। এই মুহূর্তে রওশনের শুধু উর্মির কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে হারুনের নাম দেখে রওশন কিছুটা বিরক্তি নিয়ে কলটা ধরল। বল হারুন, জরুরি কিছু না হলে আমাকে এখন বিরক্ত করিস না। হারুনের কণ্ঠস্বর ছিল চাপা এবং উত্তেজিত। স্যার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খবর। কিসের ইম্পর্টেন্ট খবর? উর্মি কেমন আছে? ওর কিছু হয়নি তো? তোকে তো বলেছিলাম ওদের দিকে 24 ঘন্টা নজর রাখতে। হারুন কোনো ভূমিকা না করে সরাসরি বোমাটা ফাটালো। উর্মি ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। রওশন চমকে এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঘুম, ক্লান্তি সব যেন এক নিমেষে উবে গেল। রওশনের চোখে রাগ ও আতঙ্কে লাল হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, কি আলতু ফালতু বকছিস? মাথা খারাপ হয়েছে নাকি? আমি ঠিকই বলেছি, কাল রাতেই আরমান আঙ্কেল এসেছিল। আমি আজ খবর পেয়েছি উনি সব ব্যবস্থা করেছেন, ভাবিকে অপারেশন করাতে নিয়ে গেছে। রওশনের মাথা ঘুরতে শুরু করে। সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে বলল, তাড়াতাড়ি আমার জন্য এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা কর। হারুন রওশনের কণ্ঠস্বরে আতঙ্কিত হয়ে পড়ল। জি স্যার, আমি এক্ষুনি দেখছি সব থেকে দ্রুততম ফ্লাইট। কিন্তু স্যার, এই মুহূর্তে মাঝরাতে এত কম সময়ে। আমি কোনো অজুহাত শুনতে চাই না, যা করার কর। আমার যে কোনো মূল্যে ওখানে পৌঁছানো দরকার। রওশন কেবিনের কাছের দরজায় সজোরে একটা ঘুষি মারল। অপারেশন থিয়েটার। 5 মিনিট পর হারুনের ফোনটা এলো। স্যার, আমি দুঃখিত, আমি সফটওয়্যার লাইসেন্সের সাথে কথা বলেছি। এই মুহূর্তে কোনো বাণিজ্যিক
এমার্জেন্সি ফ্লাইট নেই। ট্রানজিট ফ্লাইট ধরলে পৌঁছাতে কম করে হলেও 3 ঘন্টা লাগবে স্যার। 3 ঘন্টা? এই 10 ঘন্টার মধ্যে কি হয়ে যাবে সে ভাবনাতে রওশনের মাথার শিরাগুলো টপ টপ করতে লাগলো। উর্মি অপারেশন থিয়েটারে আসে 1000 মাইল দূরে বসে আছে। রওশন দিশেহারা হয়ে পড়ল। তার চারপাশে থাকা এত প্রাচুর্য, এত ক্ষমতা আজ সব অর্থহীন মনে হলো। সে দাঁতে দাঁত চেপে বলল, এই মুহূর্তে একটি প্রাইভেট জেট বুক কর, যত টাকা লাগে লাগুক, আমার হাতে সময় নেই এক্ষুনি। যদিও এই মুহূর্তে কোম্পানির অনেক লস হয়েছে, তারপরও হারুন আর কথা বাড়ালো না। হারুন বুঝে গেছে এখন রওশনকে আটকানো অসম্ভব। রওশন ফোন দেখে নিজের সুটকেসটাও ধরা প্রয়োজন মনে করলো না। দ্রুত অফিস থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলো। পিছনে পড়ে রইল তার বিশাল সাম্রাজ্য আর জুরিখের ব্যস্ততা। জুরিখ থেকে প্রায় অসম্ভব দ্রুততায় রওশনের প্রাইভেট জেট গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ জেনেভাতে। মধ্যরাতে জুরিখের প্রচন্ড ঠান্ডা বাতাস ভেদ করে রওশন হসপিটালে পৌঁছায়। রওশনের চোখে রক্তের লাল আভা আর সীমাহীন উদ্বেগ, সমস্ত শরীর রাগে আর আতঙ্কে কাঁপছে। রওশন হসপিটালে প্রবেশ করে প্রায় ছুটে আসে ওয়েটিং রুমের দিকে। সেখানে আরমান সাহেব, জায়েদ, সেজেলার, ক্যাসপার বসেছিল। সবাই চুপচাপ, তাদের মুখে গম্ভীর ক্লান্তি এবং উদ্বেগ। রওশনকে দেখে জায়েদ ও সেজেল দ্রুত উঠে দাঁড়ালো। রওশন তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে ক্যাসপার মাথা নিচু করে বলল, রওশন, আমরা তোকে বলতে চেয়েছিলাম। রওশন এগিয়ে গিয়ে জায়েদের জামার কলার চেপে ধরল। কি হয়েছে? তোর কেন আমাকে জানালি না? আমার অনুমতি ছাড়া এমন করার সাহস কে দিল? জায়েদ শান্ত স্বরে বলল, রওশন শান্ত হো, সব ঠিক আছে। আমরা তোর পরিস্থিতি বুঝে তোকে জানাইনি। আরমান আঙ্কেল। কথা শেষ না হতেই আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তিনি রওশনের দিকে শান্তভাবে তাকিয়ে বললেন, অপারেশন শেষ রওশন, এমন সাকসেসফুল। রওশন স্তব্ধ হয়ে গেল। অপারেশন সাকসেসফুল? রওশনের সমস্ত রাগ, ক্রোধ, উদ্বেগ সবকিছু যেন এক নিমেষে জমাট বেঁধে গেল। অপারেশন শেষ। উর্মির জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে, অথচ রওশন অনুপস্থিত ছিল। উর্মি এখন সুস্থ হওয়ার পথে, কিন্তু এই সুস্থতা যদি ওকে রওশনের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রওশনের শরীরটা ধপ করে এড়িয়ে পড়ে। জায়েদকে ছেড়ে দিয়ে রওশন সেখানেই মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে, যেন ওর শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। হৃদয়ের গভীরতম ভয় আরো প্রকট করে তুলেছে। রওশন পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে কান্নার শব্দ ছিল অসহায়, তীব্র আর নিয়ন্ত্রণহীন, যেন বহুদিনের চাপা যন্ত্রণা বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। উর্মি, আমার বোতল পড়ে। জায়েদ আর সেজাল অবাক বিস্ময় রওশনের দিকে তাকিয়ে রইল। এই রওশনকে তারা কোনোদিনও দেখেনি। শক্ত, অনমনীয়, আবেগহীন রওশন আজ মাটিতে বসে শিশুর মতো চিৎকার করে কাঁদছে। আরমান সাহেব ধীরে ধীরে রওশনের কাছে এগিয়ে আসেন। তিনি রওশনের কাঁধে হাত রাখার চেষ্টা করলেন, কিন্তু রওশন তাকে সজোরে সরিয়ে দেন। আমাকে ধরবেন না। আপনি কেন করলেন এসব? কেন করলেন? উর্মিকে ছাড়া আমি কি করে বাঁচবো? ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ভুল বুঝে, আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না। রওশনের সেই আর্তনাদ হসপিটালে বসে থাকা সবার হৃদয়ে যেন ছুরি চালাচ্ছে। রওশন ধীরে ধীরে রিকভারি রুমের দিকে এগিয়ে যায়। জায়েদের আলতো করে দরজা খুলে দেয়। রওশন ভেতরে ঢুকে উর্মির পাশে গিয়ে বসে। ঘরটি শান্ত, কেবল মেশিনের মৃদু শব্দ শোনা যাচ্ছে। একটু পরেই ডাক্তার এলেন। রওশন উদ্বিগ্ন চোখে তার দিকে তাকায়। রওশনের কণ্ঠস্বর শুষ্ক। ডাক্তার, ওর জ্ঞান ফিরতে আর কতক্ষণ লাগবে? ডাক্তার শান্তভাবে বললেন, মিস্টার শাহনাজ, উর্মি এখন ট্রমা ফ্রি, কিন্তু জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। সম্ভবত আজ রাত কেটে যেতে পারে। মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। তবে চিন্তা করবেন না, অপারেশন সফল হয়েছে। এখন শুধু ওর যত্ন আর সুস্থ পরিবেশ প্রয়োজন। ডাক্তারের কথা শুনে রওশন স্বস্তি পায়, কিন্তু অস্থিরতা কমে না। ডাক্তার চলে যাওয়ার পর রওশন আবারও উর্মির পাশে বসে। উর্মির কোমল হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে ঝুঁকে পড়ে উর্মির মুখ বরাবর। বোতল পড়ে দেখ, আমি এসেছি। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানিস, মনে হচ্ছিল আমার বুকটা কেউ ছিঁড়ে নিচ্ছে। রওশন উর্মির কপালে আলতো করে চুমু খায়। রওশনের চোখে আবারও জলে ভরে আসে। হয়তো তুই সুস্থ হয়ে সব কিছু ভুলে যাবি, তুই হয়তো আমাকেও চিনতে পারবি না, কিন্তু তোর কোনো দোষ নেই।
তোর স্মৃতি যদি আমাকে মুছে ফেলে তবু আমি তোকে অভিযোগ করবো না, কারণ তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে আবার আমার ভালোবাসার জালে বেঁধে নেব, আবার তোর পুতুল বড় হব। তুই ঘুমো লক্ষ্মীটি, আমি তোর পাশে আছি। কিছুক্ষণ পর উর্মির পাশে বসে থেকে রওশন বাইরে বেরিয়ে আসে। ডাক্তার বাইরে উর্মির জন্য কিছু ঔষধ আর প্রয়োজনীয় অর্থের একটি প্রেসক্রিপশন তৈরি করে রেখেছিলেন। রওশন দ্রুত ওষুধগুলো আনার জন্য এগিয়ে যায়। ওয়েটিং রুমে তখন আরমান সাহেব, জায়েদ, সেজল এবং ক্যাসপার সবাই অপেক্ষায় আছে। রওশনকে বাইরে আসতে দেখেই জায়েদ দ্রুত এগিয়ে এলো। রওশন, ওষুধগুলো আমরা এনে দিচ্ছি, তুই একটু বস। আমরা রওশন মাঝপথেই জায়েদকে থামিয়ে দেয়। রওশনের চোখ শীতল, দৃষ্টিতে স্পষ্ট অবিশ্বাস। রওশন দাঁতে দাঁত চেপে বলল, দরকার নেই, আমি নিজে পারবো, তোদের আর কোনো কিছু দায়িত্ব নিতে হবে না। সেজল চোখে জল চলে আসে। সেজল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রওশন এমন করিস না, আমরা পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি? রওশন একটি তীব্র হাসি হাসল। আমি তোদের বন্ধু, তোর আমার ভাই, আমার বোন। আমি তোদের বিশ্বাস করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে তোদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, আর তোরা আমার জীবন মরণের এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ আমাকে এটা ফোন করার প্রয়োজন মনে করলি না। ক্যাসপার মাথা নিচু করে বলল, রওশন ভাই, আরমান আঙ্কেল মানা করেছিলেন, উনি তোর কাজের কথা ভেবে। আমার কাজ কোম্পানি ডুবে গেলে আমি আবার বানাতে পারবো, কিন্তু উর্মির এত বড় একটা অপারেশনের সময় যদি ওর কিছু হয়ে যেত, তোর কি জানিস না ওকে ছাড়া আমি বাঁচব না? তোর আমার বন্ধু হয়ে আমার থেকে আমার অধিকার কেড়ে নিলি, তোর বিশ্বাসঘাতকতা করেছিস। আর এই রওশন চেয়ার সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। রওশনের কণ্ঠে কোনো উচ্চস্বর নেই, কিন্তু তার ভেতরের তীব্র কষ্ট আর অভিমান হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। জায়েদ, সেজলরা চুপ হয়ে আছে। ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারে। আরমান সাহেব এবার এগিয়ে এলেন। এগিয়ে এসে শান্ত স্বরে বলল, রওশন, আমি নিষেধ করেছিলাম ওদেরকে, এতে ওদের কোনো দোষ নেই। রওশন আরমান সাহেবের দিকে শান্ত কিন্তু কঠোর দৃষ্টিতে তাকায়। অভিমানের স্বরে বলল, চাচ্চু, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমি কেন? আমি তো উর্মির ভালোর জন্য করেছি এটা। আরমান সাহেব অবাক হলেন। রওশনের সাথে ছোট থেকে তার সম্পর্ক অনেক মজবুত। রওশন কখনোই আরমান সাহেবের উপর এমন রাগ করেননি। রওশন কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, তুমি উর্মির বাবা, তোমরা সবাই মিলে উর্মির ভালো চেয়েছো, তাতে আমার কোনো আপত্তি নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, আমি খুশি, কিন্তু আমার আক্ষেপ অপারেশন নিয়ে নয়। আমার আক্ষেপ আমি কেন উর্মির পাশে থাকতে পারলাম না। ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্তে কেন আমাকে অনুপস্থিত থাকতে হলো? কেন তোমরা আমাকে উর্মির স্বামী হিসেবে ওর পাশে থাকার সুযোগটুকুও দিলে না? রওশন আর এক মুহূর্তও দাঁড়ায় না। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। তার রাগ ছিল না আরমান সাহেবের ওপর, রাগ ছিল নিজের অনুপস্থিতির ওপর। সেই আক্ষেপের জ্বালাতেই রওশন সব থেকে প্রিয়জনদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। আলমা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে, হাত এবং পায়ে গভীর ক্ষত, মুখ রক্তে ভেজা। এমজি ওর ওপর এমন অকথ্য অত্যাচার করেছে যে আলমার অবস্থা খুবই খারাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে আলমা তখনও বিকৃত হাসিতে ফেটে পড়ছে। আলমার সেই হাসি যেন এমজির ক্রোধকে আরো উস্কে দিচ্ছে। আলমার এই উন্মত্ততা দেখে এমজির চোখ শুরু হয়ে আসে। ক্রোধে এমজির চোয়াল শক্ত হয়ে যায়। তুই সত্যি পাগল হয়ে গেছিস, তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হচ্ছে। এমজি হাতে চাবুক তুলে আলমারির দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। এমজি বিরক্তিতে কলটা রিসিভ করে। ওপাশ থেকে তার একজন লোক ফিসফিস করে কিছু জানায়। এমজির চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এমজির মুখে ফুটে ওঠে এক কুটিল হাসি। কি বললি? উর্মি এখন হসপিটালে? অপারেশন হয়েছে? এমজি আলমার পাশ থেকে সরে এলো। দারুণ, এবার সব কিছু আমার হাতের মুঠোয়। এমজি দ্রুত ফোনটা কেটে দেয়। এমজি আলমার দিকে একবারও না তাকিয়ে দরজার দিকে এগোতে লাগে। এমজি দ্রুত আস্তানা থেকে বেরিয়ে যায়। দড়ি দিয়ে ঝুলন্ত আলমা সব শুনেছে। উর্মি অপারেশন হয়েছে, উর্মি সুস্থ হয়ে যাবে। রওশন আর উর্মি এবার সুখে সংসার করবে। এটা আলমা কিছুতেই মানতে পারবে না। যদি আলমা নিজে সুখে না থাকতে পারে তবে কাউকেই সে সুখে থাকতে দেবে না।
আলমার ভেতরের হিংসা ও পাগলামি আবারও জেগে উঠল। আলমা নিজের শরীরের সমস্ত শক্তি এক করে ঝুলন্ত অবস্থায় হাতের বাঁধনটি আলগা করার চেষ্টা করতে লাগে। আলমার হাতের চামড়া ছিঁড়ে রক্ত বের হতে লাগে, কিন্তু হাল ছাড়ে না। একসময় আলমা সফল হয়। মাটিতে ধপাস করে পড়ে গিয়েও আলমা মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায়। ব্যথায় কাতরালেও আলমার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। আলমা কোনো মতে আস্তানা থেকে বেরিয়ে হাসপাতালের দিকে ছুটে যেতে থাকে। হাসপাতাল, জেনেভা। আলমা হাসপাতালের কাছে পৌঁছে গেছে। উর্মির কেবিনে ঢোকা এত সহজ নয়। আলমা দ্রুত পরিকল্পনা করে নেয়। হাসপাতালের কোণে একটি নার্সিং স্টেশন থেকে এক নার্সকে ধরে সজোরে আঘাত করে এবং দ্রুত তার পোশাক পরে ফেলে। মুখে মাস্ক পরে আলমা কেবিনের দিকে এগিয়ে যায়। সেজল, জায়েদ ও ক্যাসপার তখনও উর্মির কেবিনের বাইরে বসে আছে। নার্সের পোশাক পরা আলমাকে দেখে তারা কেউ আর আলমাকে সন্দেহ করলো না। জায়েদ নার্সকে দেখে বলল, নার্স, প্লিজ উর্মিকে একটু ভালো করে খেয়াল রাখবেন, ওর এখনো জ্ঞান ফেরেনি। আলমা কেবিনে ঢুকে যায়। আলমা ধীরে ধীরে দরজাটা বন্ধ করে। আলমা মাস্কটা খুলে ফেলে। আলমার চোখ দুটি জলজল করছে। আলমা অজ্ঞান অবস্থায় থাকা উর্মির দিকে এগিয়ে যায় এবং পাগলের মতো কথা বলতে শুরু করে। উর্মি, তুই কি ভেবেছিলি আমার সর্বনাশ করে তুই নিজেই সুখে থাকবি? আমার কাছ থেকে রওশনকে কেড়ে নিয়ে তুই সুস্থ হয়ে যাবি? না, আমি তোকে সুখে থাকতেই দেব না। আমি তোকে এমন যন্ত্রণা দেব যা কোনো দিন ভুলবি না। আলমা উর্মির গলা টিপে ধরার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই দরজা সজোরে খুলে যায়। রওশন উর্মির জন্য ফল, ওষুধ ও প্রয়োজনীয় জিনিস কিনে কেবিনে প্রবেশ করে। অবাক হয়ে যায়। পরক্ষণেই রওশন উর্মিকে বেডে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে গিয়ে উর্মির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে রওশন আলমাকে দেখার আগেই পর্দার পেছনে লুকিয়ে থাকা এমজি, যে এতক্ষণ আলমাকে সাধারণ নার্স ভেবেছিল, তাই পর্দার পেছনে লুকিয়েছিল। আলমার উন্মত্ততা ও রওশনের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে ওর প্ল্যান আবারও ভেস্তে গেছে। আলমা ওর প্ল্যান নষ্ট করে দিয়েছে। রওশন আলমাকে দেখার আগে মুহূর্তের মধ্যে এমজি পর্দা সরিয়ে বেরিয়ে আসে। এমজি আলমার কাঁধ ধরে সজোরে টেনে নিয়ে যায় এবং আর এক মুহূর্ত দেরি না করে কেবিনের জানালা দিয়ে দ্রুত নিচে লাফ মারে। দোতলা থেকে নিচে পড়ে দুজনেই মারাত্মক আঘাত পায়। তাদের হাত পা কেটে রক্ত ঝরছে। এমজির রাগ তখন তরতর করে বেড়ে যায়। আলমা তখনও চিৎকার করছে, আমি ওকে না মেরে যাব না। কিন্তু এমজি রেগে আলমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আলমার জন্য দুবার এমজির প্ল্যান নষ্ট হলো। আজ আলমা যদি এমন না করতো তাহলে এমজি উর্মিকে নিয়ে ঠিকই পালিয়ে যেত। আজ এমজি আলমার শেষ দেখেই ছাড়বে। পরের দিন সকাল। উর্মির পাশে বসে আছে রওশন, সেজল, জায়েদ এবং ক্যাসপার। পাশের সোফায় বসে আরমান সাহেব নীরবে সব পর্যবেক্ষণ করছে। রওশন অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে শুরু করে। ডক্টর, ডক্টর। কি হয়েছে মিস্টার শাহনাজ? ডাক্তার হন্তদন্ত হয়ে এসে রওশনকে জিজ্ঞেস করে, উর্মির এখনো জ্ঞান ফিরছে না কেন? ও, সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে চিন্তা করবেন না, উর্মি একদম সুস্থ আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, নিশ্চয়ই জ্ঞান ফিরবে। রওশন বিরক্তিতে নিজের কপাল কুঁচকে ফেলে। নিজের রাগ কমানোর জন্য মাথায় হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ঠিক সেই সময় উর্মির হাতে একটা মৃদু নড়াচড়া টের পায় রওশন। রওশন দ্রুত উর্মির দিকে তাকায়। উর্মির চোখের পাতা সামান্য কাঁপছে। ধীরে ধীরে উর্মির জ্ঞান ফিরে আসে। উর্মি চোখ খুলে প্রথমে চারপাশে তাকায়। উর্মির দৃষ্টিতে কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং এক ধরনের বিভ্রান্তি। উর্মি যখন আরমান সাহেবকে দেখতে পেল তখন ওর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। বাবা! উর্মি ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে। ওর ঠোঁটে ফুটে ওঠে এক নির্মল হাসি। আরমান সাহেব দ্রুত এগিয়ে এসে উর্মির মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। হ্যাঁ মা, আমি এখানে। তুমি এখন কেমন আছো? উর্মি হাসি মুখে বাবাকে দেখতে লাগে। তবে তখনই উর্মির মাথাটা একটু ঝিমঝিম করে ওঠে। উর্মি ব্যথায় কপাল চেপে ধরে। রওশন হাসি মুখে উর্মির কাছে এগিয়ে আসে। রওশন চোখে এখন শুধু ভালোবাসা আর স্বস্তির আলো। রওশন উর্মির হাত ধরে আলতো করে বলল, পুতুল পড়ে দেখ, আমি তোর পুতুল বর। চিনতে পারছিস তো আমাকে? উর্মি রওশনের দিকে তাকায়। সেই মুহূর্তের জন্য রওশনের বউ ঢিপ ঢিপ করতে লাগে। যদি এই দৃষ্টিতে উর্মি ওকে চিনতে না পারে, যদি ওর নামটাও ভুলে যায়। কিন্তু না, উর্মি রওশনকে দেখে অনেক খুশি হয়ে যায়। উর্মির মুখের হাসি আবারও
চওড়া হয়ে আসে। উর্মি রওশনের হাত ধরে হাসতে হাসতে বলল, রওশন ভাই। রওশন স্তব্ধ হয়ে যায়। রওশন ভাইয়া? সেজল, জায়েদ এবং ক্যাসপার কেবিনের ভেতর থাকা সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। রওশনের চোখ ঝাপসা হয়ে আসে, কিন্তু রওশনের মুখে স্বস্তির হাসি। না, উর্মি তাহলে মেমোরি লস হয়নি, উর্মির সব মনে আছে। সেজল, জায়েদরাও হাসিতে ফেটে পড়ে। তারা সবাই অনেক খুশি হয়ে যায়, তাদের চিন্তা দূর হয়। উর্মি তাহলে মেমোরি লস হয়নি, উর্মির সব কিছু মনে আছে। তবে রওশন ভাইয়া? রওশন কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল উর্মির দিকে। তবে উর্মির সুস্থ হাসি দেখে রওশন আর কিছু ভাবল না। আপাতত এইটুকু যথেষ্ট যে উর্মি তাকে ভুলে যায়নি। রওশন ভাই, আমি এই হসপিটালে কি করছি? আর আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। বাবা, আম্মু কোথায়? যেন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, মা অনেক ব্যথা পেয়েছে। আমার চোখের সামনে মায়ের সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।